আচ্ছা একটু শোন, কয়েকটা জিনিস বলছি, সেটা একটু মিলিয়ে নে তো। এগুলো তোদের হয়ে গেছে কিনা পড়ানো। দাঁড়া একটু, আমি টপিক গুলো বলবো। এই টপিকের নোটগুলো তোরা পেয়েছিস কিনা এবং আমার পড়ানো হয়েছে কিনা সেগুলো তোরা একটু আমাকে বলবি। তোরা একটু বার করে রাখ যেগুলো আমি তোদেরকে পাঠিয়েছি। আচ্ছা, স্পয়েলেজ পড়ানো হয়েছে তোদের? স্পয়েলেজ হয়ে গেছে না? হ্যাঁ স্যার হয়ে গেছে। স্পয়েলেজের দেখ তো, স্পয়েলেজ একটা পিডিএফ গেছে শুধু স্পয়েলেজ বলে, আরো দুটো পিডিএফ গেছে কি স্পয়েলেজ 2 আর স্পয়েলেজ 3 বলে। অনুরণ একটু চেক করে দেখিস তুইও। হ্যাঁ স্যার দুটোই একটা মানে পিডিএফ মোট গেছে তিনটে শুধু এসেছে। স্পয়েলেজ, আর আরো দুটো গেছে স্পয়েলেজ 2 আর কলেজ কি স্পয়েলেজ 3 আছে? বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এছাড়াও দেখ একটা প্রিন্সিপাল অফ স্পয়েলেজ বলে গেছে, প্রিন্সিপালস অফ ফুড স্পয়েলেজ। হ্যাঁ স্যার এসেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ওইখানকারই ফুড ইউনিট 1 বলে একটা গেছে, কোনো কোনো নোট? ফুড ইউনিট 1, U1 বলে হ্যাঁ স্যার আছে। আছে। আচ্ছা, মাইক্রোবিয়াল পলিস্যাকারাইড এন্ড পলিয়েস্টার গেছে। মাইক্রোবিয়াল পলিস্যাকারাইড এন্ড পলিয়েস্টার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফুডের ইউনিট 1টা তো গেছে বললি। ফুডের দেখ P2 ইউনিট 1 বলে কোনোটা গেছে। P2 ইউনিট 1 নিউট্রিয়েন্ট কন্টেন্ট প্রথম লেখা আছে। হ্যাঁ স্যার হ্যাঁ আছে আছে। আচ্ছা আচ্ছা, মাইক্রোবিয়াল পলিস্যাকারাইড পলিয়েস্টার গেছে, তার সাথে দেখ একটা একটা স্লাইড গেছে। যে একটা স্লাইড হবে সেখানটাতে মাইক্রোবিয়াল পলিয়েস্টার অ্যান্ড সেন্সার্স বলে লেখা আছে। মাইক্রোবিয়াল পলিয়েস্টার অ্যান্ড সেন্সার বলে কোনো স্লাইড দেওয়া হয়েছে? হ্যাঁ মানে পিপিটি তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এসেছে। পিপিটি এসছে। আচ্ছা আচ্ছা, আরেকটা মাইক্রোবিয়াল পলিস্যাকারাইড অ্যান্ড পলিয়েস্টার বলে আরেকটা আগে যাবে স্লাইড, ছোট একটা স্লাইড। মাইক্রোবিয়াল পলিস্যাকারাইড অ্যান্ড পলিয়েস্টার, হ্যাঁ 8টা পাতার স্লাইড আছে একটা। আটটা আটটা পাতা হুম। স্লাইড। আচ্ছা হুম। দেখ, তারপরে মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বলে কোনো স্লাইড গেছে, একটু বড়, উনিশ হ্যাঁ আছে। 19খানা স্লাইড। হুম। ঠিক আছে। বায়োপেস্টিসাইড হয়ে গেছে, ওটাও স্লাইডে গেছে। হ্যাঁ স্যার। বায়োপেস্টিসাইড হয়ে গেছে। বায়োপ্লাস্টিক, এটা আবার তোর পিডিএফ এ এসছে, 7টা পিডিএফ পাতার ফাইলে পেজ গেছে। তো। হ্যাঁ, 7টা পাতার হ্যাঁ পেজ, বায়োপ্লাস্টিক বলে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, কোকোয়া বাটার এসছে একটা পিডিএফ এ, কোকোয়া বাটার। হ্যাঁ এসেছে। ঠিক আছে। বায়োডিজেল, বায়োডিজেলটা এসছে মনে আছে আমার, বায়োডিজেল একবার চেক করে নে। হ্যাঁ পিডিএফ এ বায়োডিজেল। বায়োডিজেল গেছে। হ্যাঁ হ্যাঁ। বায়োক্যাটালিস্ট স্লাইড হবে, বায়োক্যাটালিস্টের স্লাইড হবে। হ্যাঁ বায়ো ক্যাটালিস্ট আছে। আচ্ছা, বায়ো ইথানল, এটা পিডিএফ হবে, পিডিএফ হবে। হ্যাঁ 6টা পাতার পিডিএফ আছে। ঠিক আছে। ভ্যাকসিন তো আগের দিন বললাম, হেপাটাইটিস বি, ওটা আছে। হ্যাঁ আচ্ছা, ফ্রুক্টোজ সিরাপ আর কোকোয়া বাটার, এটাও মনে হয় আছে। হ্যাঁ এটা পড়িয়ে দিয়েছেন। আচ্ছা, পড়ানো হয়ে গেছে ওটা। আচ্ছা, আইপিআর তো মনে হয় শুরুতেই পড়িয়েছিলাম, দুটো স্লাইড, দুটো ইয়ে ছিল মনে হয়, দুটো হ্যাঁ পিডিএফ ছিল, আইপিআর 1 একটা আইপিআর 2, তাই তো? আইপিআর 1, আইপিআর 2 পেয়েছিস? আইপিআর 1 আর আইপিআর 2। না স্যার এটা মনে হয় কলেজে পড়িয়েছিলেন, এখানে না। আইপিআর পড়ানো হয়নি তোদের? শিওর তোরা? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রেডমার্ক স্যার পড়িয়ে দিয়েছিলেন আইপিএস। না, নোট দিয়েছিলাম কি আইপিআর 1 আইপিআর 2 করে? হ্যাঁ হ্যাঁ। একটু দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, বায়োরিমিডিয়েশন, বায়োরিমিডিয়েশন এটা পিডিএফ ফাইল থাকবে, 9 পাতা। হ্যাঁ স্যার দিয়েছেন। ঠিক আছে। স্ট্রিপ্টোকাইনেজ আগের দিন বলেছি মনে হয়, তাই না?
হ্যাঁ স্ট্রেপ্টোকাইনাস হয়ে গেছে, 16খানা স্লাইড। মাইক্রোবিয়াল স্টেরয়েড অ্যান্ড স্টেরয়েডটাও তো হয়ে গেছে। হ্যাঁ অ্যালগি ফুয়েল হয়েছে, অ্যালগা ফুয়েল। হ্যাঁ স্যার, না, হয়ে পিডিএফ গেছে, পাঠিয়েছিলেন একটা। একটা পিডিএফ পিডিএফ, পাঠিয়েছিলেন। মানে পড়ানো হয়নি তাই তো? না আচ্ছা, মিথেন অ্যান্ড হাইড্রোজেন, এটা হয়েছে? না পিডিএফ গেছে এটার? না পিডিএফও পাঠানো হয়নি, ঠিক আছে দাঁড়া। তাহলে আগে অ্যালগি স্যার ফুয়েলটা পাঠানো অ্যালবাম হয়েছে। পড়ানো হয়ে গেছে। অ্যালগা ফুয়েলে দেখ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ছিল। হ্যাঁ পড়ানো হয়ে গেছে, আগের দিন হয়েছিল কি? তাহলে বলছি হয়ে গেছে। বলছি। 11 তারিখ পড়ানো হয়ে গেছে। আচ্ছা, তাহলে মিথেন অ্যান্ড হাইড্রোজেনটা হয়নি। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখ, তোরা ফুডবর্ন ডিজিজ কি পড়ানো হয়েছে? না স্যার। না ফুডবর্ন ডিজিজ একটাও পড়ানো হয়নি, ঠিক আছে। তাহলে ফুডবর্ন ডিজিজটা আজকে শুরু করব। আর এদিকে তাহলে মিথেন হাইড্রোজেনটা সবার আগে পাঠাই। দাঁড়া এক সেকেন্ড, একটু হোল্ড কর তাহলে। ফুডবর্ন ডিজিজটা শুরু করবো তাহলে আজকে। ফুডবর্ন ডিজিজ। আচ্ছা, তোদের ফার্মেন্টেটেড প্রিপারেশন পড়ানো হয়েছে? ফার্মেন্টেটেড প্রিপারেশন, সয়াবিন থেকে সয়া সস কি করে তৈরি হচ্ছে, এগুলো হয়নি তাই তো? না এইচএসিসিপি হয়ে গেছে? HACCP, না স্যার। না স্যার হয়নি। ইন্ডিসেস অফ ফুড স্যানিটারি কোয়ালিটি চলেছে, তাহলে এগুলো কিছু হয়নি, ঠিক আছে ঠিক আছে, সেটা তার দেখতে হবে না, আগে তো এটা পড়াই। দেখ দুটো নোট গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মিথেন অ্যান্ড হাইড্রোজেন, আর একটা ফুডবর্ন ডিজিজ। ফুডবর্ন ডিজিজে ওটা পার্ট 1, ওটা আরো দুটো স্লাইড আছে, দাঁড়া আমি শেয়ার করি। তাহলে ডিসেম্বরে ইন্টারনাল আর প্র্যাকটিক্যালটাও হয়তো হয়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বরে ইন্টারনাল প্র্যাকটিক্যাল দুটোই হয়ে যাবে, এখনো পর্যন্ত যা শিডিউল আছে। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার মিথেন হাইড্রোজেনের পোর্শনটা কি বলছে দেখ, এই সোজা জিনিস একদম। The need for energy has continuously been a major issue in human society, কারণ নর্মালি আমরা বেশ অনেকটা টাইম জুড়েই যে এনার্জি সোর্স হিসাবে আমরা ফসিল ফুয়েলটাকে ইউটিলাইজেশন করছিলাম, এবং ফসিল ফুয়েলের একটা লিমিটেশন রয়েছে, তার ফলে ওটা আলটিমেটলি একদিন না একদিন শেষ হয়েই যাবে। তার ফলে সেই লিমিটেশনটা যাতে না থাকে, তার জন্য আমাদের এই মিথেন, হাইড্রোজেন, সোলার পাওয়ার, হাইড্রো পাওয়ার এগুলোর দিকে ফোকাস করা। Energy use per capita has been increasing at an average rate of 21.5 kg of oil equivalent annually since the year of 2000. Increase in energy demand leads to the search for alternative sources for energy production, like biomass as the fourth largest energy source after coal, oil, and natural gas, is a very promising resources for energy production due to its renewability and versatility. Biomass is biologically originated materials for simply production due to its renewability and versatility. Materials or simply any materials that are not তোর মানে যেটা ফসিলাইজড হচ্ছে না সেই জিনিসটাকে দিয়েই যদি আমি বায়োমাস দিয়ে কনভার্সন করতে পারি, তাহলে সেখান থেকেই আমি মিথেন বা হাইড্রোজেন টাইপের গ্যাস পেতে পারি। এই সাপ্লাই অফ বায়োমাসও একটা হিউজ অ্যামাউন্টে আছে, আমার ফরেস্ট্রি থেকে পাচ্ছি, এগ্রিকালচারাল বা আমাদের যে রেগুলার যে ওয়েস্ট যেগুলো আসছে সেইখান থেকে পাচ্ছি। They could be used directly to produce energy by burning or could be refined to produce biofuels in the form of solid, liquid and gas. লিগনোসেলুলোজিক বায়োমাসটার দিকে আমাদের আরো বেশি করে ফোকাস, কারণ এই জায়গাটাতেই এটা ফোকাস কেন হচ্ছে, একটা হিউজ অ্যামাউন্ট আমরা লিগনোসেলুলোজিক বায়োমাস পাচ্ছি। সেটা তুই ফরেস্ট থেকে বল, বা এগ্রিকালচারাল ফিল্ড থেকে বল, বা আমাদের রেগুলার যে হোম ইউজ যেগুলো থাকে সেখান থেকে বল।
এবার তার একটা এইবার এইটা কম্পোজিশনটাও এটার জন্য একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হয়ে গেছে। কারণ কি? কারণ এর মধ্যে লিগনিন রয়েছে, হেমিসেলুলোজ রয়েছে আর সেলুলোজ রয়েছে। এবার এই জিনিসটাকে বেসিক্যালি দুটো ওয়েতে আমরা ভাগ করে নিয়েছি। দেখ একটা লেখা আছে সেকেন্ড লাইনে, দে 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 ক্যান বি ডিভাইডেড ইনটু উডি অ্যান্ড নন উডি বায়োমাস। এরকম দুটো ব্রড স্পেকট্রামে এইটাকে ভাগ করা হয়েছে, এই যে লিগনোসেলুলোজিক যে বিভিন্ন বায়োমাস গুলো আছে সেগুলোকে। Woody biomass can be further characterized into hardwoods and the softwoods, which differ in their reproduction. Angiosperm for hardwoods and gymnosperm for the softwoods. এই দুটোকে এরকম ভাবে আমি আমি তো ডিফারেন্সিয়েশন করেছি। এক্সাম্পলস অফ হার্ডউডস ইনক্লুড বিচ, মেহগনি, ম্যাপল, টিক। এই সমস্ত সফটউডের মধ্যে সিডার, পাইন, জুনিপার এই ধরনের জিনিসগুলো পড়ছে। Non-woody biomasses are those of coming for the agricultural residues like grass families, and non-woody fibers such as cotton fiber এই সমস্ত জায়গা থেকে আসে। দেখ এইটাকে ব্রড স্পেকট্রামে উডি, নন উডি বা সফট উড, হার্ড উডে ভাগ করবার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে প্রসেসিংটা পরবর্তীকালে দেখবি এদের কিন্তু আলাদা আলাদা রকম ভাবে হয়। এই যে প্রসেসিং গুলো হয় না, সেই প্রসেসিং এর যে একটা ক্রাইটেরিয়া থাকে, সেইখানটাতে এই হার্ডউড সফটউডের ব্যাপারটা মারাত্মক ভাবে চলে আসে। সেই জায়গাটাতে এটা ডিফারেন্স করে যায়, যে কারণে এই হার্ডউড বা সফটউডের ডিফারেন্সিয়েশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট। যে আমি যে লিগনোসেলুলোজিক বায়োমাস ইউজ করছি সেটা হার্ডউড থেকে আসছে না সফটউড থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলছে দেখ, অ্যাপার্ট ফ্রম ইউজিং বায়োমাস in co-firing with fossil fuels, gasification and pyrolysis, it is used in the fermentation technology for liquid and gaseous biofuels productions is also applicable and widely studied. The hemicellulose and cellulose structures in lignocellulosic biomass contain সুগারের যে মনোমার্স গুলো থাকে সেগুলো রয়েছে। এই লিগনিন ছাড়া যে হেমিসেলুলোজ বা সেলুলোজের পার্ট গুলো থাকে সেখানে আমরা জানি যে এগুলো সবই মোস্টলি গ্লুকোজ মনোমার্স গুলোকে দিয়ে তৈরি হয়, একটু হায়ার স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছে, কিন্তু সবই হচ্ছে প্রায় গ্লুকোজ মনোমার দিয়েই তৈরি হয়েছে। মোর দ্যান 60% আমার গ্লুকোজ মনোমার রেসিডিউই কিন্তু এখানটাতে রয়েছে। contain sugar monomers that could be utilized by microorganisms. এবার তাহলে যদি কোনো একটা মাইক্রোঅর্গানিজমস এরকম থাকে যে এই হেমিসেলুলোজ বা সেলুলোজকে ব্রেক ডাউন করতে পারে, তাহলে কিন্তু ও কিন্তু এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের ফুড সোর্স পেয়ে যাচ্ছে। কারণ এটা হেমিসেলুলোজ আর সেলুলোজ নর্মালি মানে পুরোটাই হচ্ছে ওর সুগার কন্টেন্ট অনেক হাই রয়েছে, কিন্তু কমপ্লেক্সিটিটা ওর বেশি। তাহলে ফলে এই হেমিসেলুলোজ আর সেলুলোজকে যে কোনো মাইক্রো অর্গানিজমস ব্রেক করতে পারে না। যাদের সেলুলেজ বা অ্যামাইলেজ এরকম টাইপের এনজাইমস গুলো প্রোডাকশন করতে পারে যে মাইক্রো অর্গানিজমস গুলো, তারাই শুধুমাত্র এদেরকে ব্রেকডাউন করতে পারে, ব্রেকডাউন করে এদেরকে মনোমারে কনভার্ট করে, সেইখান থেকে এরা ইউটিলাইজেশনটা করে ফেলে। তাহলে আমি যদি কোনো এনজাইম দিয়ে বা কোনো মাইক্রো অর্গানিজমস দিয়ে এই হেমিসেলুলোজ বা সেলুলোজ গুলোকে ব্রেকডাউন করে দিতে পারি, তারপরে যদি এগুলোকে ফার্মেন্টেশন করতে পারি, সেই সুগার গুলোকে যদি আমি ফার্মেন্টেশন করতে পারি, তাহলে কিন্তু আমি সেখান থেকে একটা ভালো কিছু পেয়ে যাব। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। নেক্সট কি বলছে দেখ, cellulose is considered a major composition of lignocellulosic biomass. It is a homopolymer containing glucose as the only monomer. তাহলে দেখ সেলুলোজে শুধুমাত্র গ্লুকোজই রয়েছে মনোমার, তাহলে সেলুলোজকে যদি আমি ব্রেকডাউন করতে পারি, I can get a huge amount of glucose. Glucose molecules in cellulose are linked by beta 1 to 4 glycosidic bonds. Cellulose chain is also known as beta 1 to 4 glucan. The chains are packed into teeny extremely long structures. ওরা জানি সেলুলোজ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, নিচে ছবিটা দেওয়া আছে। এইবার হচ্ছে এই লিগনোসেলুলোজিক বায়োমাসটাকে আমি কি করে ইউটিলাইজেশন করছি। কি বলছে, টু ইউটিলাইজ লিগনোসেলুলোজিক বায়োমাস দ্য প্রোডাকশন অফ বায়োফুয়েলস ভায়া বায়োলজিক্যাল পাথওয়ে ইটস টাফ স্ট্রাকচারস হ্যাভ টু বি লুজেন। মানে ধর তুই একটা গাছ নিয়েছিস, ঠিক আছে, যে গাছটার তোর বাইরের যে কাণ্ডটা রয়েছে, সেই কাণ্ডের যে বাইরের পার্টটা রয়েছে সেটা তো অনেক বেশি শক্ত পার্ট, হার্ডি পার্ট। তাহলে সেই পার্টটাকে তুই কি করে লুজ আউট করবি? ওগুলো সব সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়েছে। তার জন্য ফার্স্ট টার্গেট কি করেছে, হাইড্রোলাইসিস
of its are very important criteria. এটাকে হাইড্রোলাইসিস করে আমি কি করছি, সুগার মলিকিউলস গুলোকে রিলিজ করাচ্ছি, যাতে মাইক্রো অর্গানিজমস সেই সুগার মলিকিউলস গুলোকে ইউজ করতে পারে। এখানে দেখ নিচে ছবিটা দেওয়া আছে, একটা ডায়াগ্রাম করা আছে। কি আছে তোর কাছে? লিগনোসেলুলোজিক বায়োমাস আছে, যাকে আমি ফিজিক্যাল প্রি ট্রিটমেন্ট করে তার সাইজ রিডাকশন করেছি। ঠিক আছে, মানে ধর তুই একটা বড় পাইন গাছ তুই কেটেছিস, পাইন গাছটাতে তো সেলুলোজ হেমিসেলুলোজ এই সমস্তই রয়েছে, কিন্তু পাইন গাছটাকে তুই কেটে নিয়ে ডিরেক্টলি তুই এটাকে ফার্মেন্টেশন তো করতে পারবি না, সাইজটা তো হিউজ। তার জন্য তোকে কি করতে হচ্ছে, তোকে সাইজ রিডাকশন করতে হচ্ছে। সাইজ রিডাকশন ভায়া ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল ট্রিটমেন্ট। মানে তুই ধর তোকে চপিং করছিস, চপিং করে ছোট ছোট একদম ছোট 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 টিনি টুকরে ভাগ করছিস। দেখ তুই যখন কাটছিস বেসিক্যালি ইউ আর ব্রেকিং দি বন্ডস, তুই বন্ডস গুলোকে ব্রেক করছিস। তাহলে যত বেশি বন্ড তুই ব্রেক করে দিবি, তত ও হায়ার থেকে লোয়ার মলিকুলার ওয়েট কম্পাউন্ডে কনভার্টেড হচ্ছে। ঠিক আছে, এবার তারপরে তুই ফিজিক্যাল প্রিট্রিটমেন্ট যেই হয়ে গেল, মানে যেখানে সাইজ রিডাকশন করলি, তোর সেখান থেকে আবার লিগনিনকে রিমুভ করতে হবে। এই লিগনিন কম্পাউন্ড কিন্তু মাইক্রো অর্গানিজমস এর পক্ষে খুব একটা ভালো জিনিস নয়। তুই সেটাকে ফিজিকোকেমিক্যাল বা বায়োলজিক্যাল প্রিট্রিটমেন্ট করে তুই ওটাকে ইউটিলাইজেশন করছিস। নেক্সট, তুই বায়োমাসকে হাইড্রোলিসিস করছিস। সেই বায়োমাস গুলোকে তুই সেক্ষেত্রে কোনো একটা স্ট্রং অ্যাসিড, মানে লাইক HCl বা H2SO4 বা HNO3 এরকম টাইপের কোনো একটা অ্যাসিড ইউজ করতে পারিস ফর দি হাইড্রোলিসিস, বা কোনো এনজাইম ইউটিলাইজেশন করতে পারিস। হাইড্রোলাইসিস, ফাইনাল হাইড্রোলাইসিস হয়ে গেলে সুগার তৈরি হলো, সেই সুগারটাকে তুই ফার্মেন্টেশন করে দিবি, ফার্মেন্টেশন করে তুই তোর ফাইনাল প্রোডাক্টটা ডেলিভারি পেয়ে গেলি। ঠিক আছে, এবার এটাকে একটু ব্রড পোর্শনে তোদেরকে পড়তে হবে। কি বলেছে আমাদের এখানকার টার্গেট? কি হাইড্রোজেন বা মিথেন তৈরি করা, বায়োহাইড্রোজেন বা বায়োমিথেন তৈরি করা। কি বলছে, অল্টারনেটিভ ফুয়েলস আর রিসেন্টলি ইন হাই ডিমান্ড owing to concerns about the depletions of the fossil fuels, যেটা আমি শুরুতেই বললাম, and the harmful gaseous emissions problems which, মানে আমাদের ন্যাচারাল গ্যাস বা ফসিল ফুয়েল দুটোতেই কিন্তু আমাদের টান চলে আসছে। তার ফলে আমাদের এই জায়গাটার থেকে বেরিয়ে বায়োডিজেল বা বায়োফুয়েল প্রোডাকশনের দিকে অনেক বেশি পরিমাণে নজর দিতে হচ্ছে। এটা আমি কোথা থেকে পাচ্ছি? দেখ লেখা আছে রিনিউয়েবল ফিডস্টকস, বায়োডিগ্রেডেবল and combusted based on the carbon dioxide cycle. Biofuels can be used for the energy generation by combustions or other technologies. They have been used in transportations and power generation sectors, in which the share of biofuel in transport fuel demand has been increased and reached by 3% in 2017. Biogas is a highly promising biofuel because it can be produced from a variety of organic feedstock. নানা রকমের ফিডস্টক থেকে প্রোডাকশন হচ্ছে, ইনক্লুডিং ওয়েস্ট বায়োমাস। এই মিউনিসিপ্যালিটির যে ওয়েস্ট বায়োমাস আছে সেখান থেকেও কিন্তু প্রোডাকশন করা যেতে পারে। এবার হাইড্রোজেন সম্পর্কে লেখা হয়েছে। কি বলছে, হাইড্রোজেন ইজ আ নন কার্বনেশিয়াস ফুয়েল, দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি এটাকে কার্বন এমিশন কিন্তু হচ্ছে না। যদি তুই হাইড্রোজেন ইউজ করতে পারিস, হাইড্রোজেন গ্যাস যদি অ্যাজ আ ফুয়েল হিসাবে ইউজ করতে পারিস, তাহলে কিন্তু তোর কার্বন এমিশন হচ্ছে না। কারণ ও তো হাইড্রোজেনে কার্বন কোথায়? কোনো কার্বন নেই। Non-carbonaceous fuel and energy carrier possessing higher net calorific value compared to other fuels. It can be directly converted into energy in fuel cell and mixed with natural gas for used in the internal combustion and jet engines, as well as the gas power turbines. Combustion of hydrogen yields only water, thus it is considered as a clean energy source. মানে কম্বাসন করলেও হাইড্রোজেনকে যদি তুই কম্বাসন করিস তাহলে তুই আলটিমেটলি ওয়াটার পাবি। যেখানে কার্বনকে কনভার্সন করলে কিন্তু তুই অন্য অনেক রকমের হার্মফুল কেমিক্যালস গুলো পাচ্ছিস। ঠিক আছে, এই লিমিটেশন কোথায়? এক্সপ্লোসিভিটি, এটাই হচ্ছে একমাত্র ওর লিমিটেশন। ঠিক আছে, তার জন্যই ওর ডিস্ট্রিবিউশন বা স্টোরেজে একটা প্রবলেম দেখা যায়। Production of hydrogen from lignocellulosic biomass can be achieved by gasification and microbial fermentation technologies. Gasification is very energy intensive and releases large amount of carbon, sulfur and nitrogen oxides to the atmosphere. Therefore, attention has been paid to the microbial fermentation processes, as it is more environmental friendly. মানে মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন করে তুই হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন করতে চাস। নেক্সট কি বলছি, বায়োহাইড্রোজেন ইজ আ টার্ম ইউজড টু কল হাইড্রোজেন প্রডিউসড ভায়া মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন।
এবার এবার এটা কেমন করে করছে, ডার্ক অ্যান্ড ফটো ফার্মেন্টেশন আর টিপিক্যালি অ্যাপ্লাইড ফর বায়োহাইড্রোজেন যে প্রোডাকশনটা হচ্ছে তার জন্য। ডার্ক ফার্মেন্টেশন অফ অর্গানিক কার্বন সাবস্ট্রেটস ইজ ক্যারিড আউট বাই অব্লিগেট অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, সেটা দিয়ে কাজটা করছে। আর কোথা থেকে কাজটা করছে দেখ, লেখা আছে সাচ এস ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড অ্যালকোহলস, এই ধরনের জিনিসগুলো তৈরি হচ্ছে। ফটো ফার্মেন্টেশন রিকোয়ার্স এনার্জি ফ্রম লাইট টু এইড দি ডিকম্পোজিশন অফ দি অর্গানিক সাবস্ট্রেট। মানে একটা গেল ডার্ক, আরেকটা হচ্ছে ফটো ফার্মেন্টেশন, দু রকম ভাবেই কাজ করতে পারে। ডার্কের ক্ষেত্রে আমরা অব্লিগেট বা ফ্যাকাল্টেটিভ অ্যানোডরা কাজগুলো করছে, আর যখন আমি লাইট সোর্সটাকে কাজে লাগিয়ে করছি তখন এই পার্পল নন সালফার যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা এই কাজটা করছে। নেক্সট বলছে ডার্ক ফার্মেন্টেটিভ ব্যাকটেরিয়া আর ক্যাপাবল অফ ইউটিলাইজিং ভেরিয়াস সাবস্ট্রেটস উইথ হাই রেট অফ হাইড্রোজেন প্রোডাকশন করছে। আর ড্রব্যাক অফ, দাঁড়া এক সেকেন্ড হোল্ড কর। A drawback of dark fermentation is its low yield due to the large quantity of side products formed. যেহেতু নানা রকমের সাইড প্রোডাক্টস ফর্মেশন হচ্ছে, লাইক ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডস, কিছুটা অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই হাইড্রোজেন গ্যাসটা কিন্তু কমই তৈরি হয়। The substrate of photofermentative bacteria are limited to simple sugars and the organic acids, and the hydrogen production rate by photofermentation is usually lower than the dark fermentation. However, with this high substrate conversion efficiency and the high hydrogen yield, the photofermentation is also considered a promising technology for biohydrogen production. নিচে দুটোর ফর্মুলেশন দেওয়া আছে। ওটা C6H12O6 গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে, ফটোফার্মেন্টেশনেও দেয় আমার আলটিমেটলি CO2 আর H2 তৈরি হচ্ছে, আর এখানে একটা এক্সট্রা অ্যাসিটিক অ্যাসিড ওখানে তৈরি হচ্ছে। Despite the continuing research in the laboratory scale, the biological hydrogen production from lignocellulosic biomass at pilot and industrial scale is still limited. Various kinds of lignocellulosic feedstock have been investigated for biohydrogen production by different microorganisms. অরিজিনাল প্রবলেমটা কোথায় চলে আসে সেটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে কেন এই যে প্রোডাকশন হচ্ছে হাই এফিসিয়েন্সি বা লো এফিসিয়েন্সি যাই হোক না কেন, কিন্তু এটাকে আমরা ইন্ডাস্ট্রি হিসাবে কাজে লাগাতে পারছি না এখনো পর্যন্ত সেরকম ভাবে। তার কারণ একটাই, কারণ হচ্ছে যে আমার সোর্সটা, এই যে লিগনোসেলুলোজিক বায়োমাস, তার সোর্সটা কিন্তু বারবার আমার ডিফার করে যাচ্ছে। ঠিক আছে, ধর আমি মিউনিসিপাল সলিড ওয়েস্ট নিয়ে কাজ করছি, তাহলে মিউনিসিপাল সলিড ওয়েস্ট এক এক দিন এক এক রকম পরিমাণে আসে। ঠিক আছে, মানে ধর কোনো একটা সময় আনারসের সিজন, তাহলে সলিড ওয়েস্টের মধ্যে আমি আনারস পাবো। আবার কোনো সময় দেখা গেল যে বাতাবি লেবুর সিজন, তাহলে ওই এরিয়ার অনেক লোকজনের বাড়িতেই বাতাবি লেবু খেয়েছে, তাহলে বাতাবি লেবুর খোসা ফেলেছে, তাহলে সেটা কিন্তু বাতাবি লেবুর খোসার সোর্স হয়ে গেছে অ্যাজ আ লিগনোসেলুলোজিক বায়োমাস। ঠিক আছে, কেউ হয়তো কোনোদিন নিজেদের বাগান পরিষ্কার করেছে বা কোনো একটা জঙ্গল, সেই জঙ্গল পরিষ্কার করেছে, সেখান থেকে ঘাসপত্র এসছে, কিছু গাছের টুকরো এসছে, সেগুলো অ্যাজ আ লিগনোসেলুলোজিক বায়োমাস হিসাবে এসছে। তার ফলে আমার স্যাম্পল টু স্যাম্পল লিগনোসেলুলোজিক বায়োমাস কিন্তু মারাত্মকভাবে ভ্যারি করে যাচ্ছে। Typically, the feedstocks are pre-treated prior to fermentation in order to enhance hydrogen production efficiency. Pre-treatment of the biomass can be conducted by physical and also by chemical বা physicochemical method, তার মধ্যে দিয়ে যায়। দেখবি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে সব ট্রিটমেন্ট প্রসিডিওর গুলো কিরকম হয় সেটা লেখা আছে। আর নিচের দিকে দেখ মাইক্রো অর্গানিজমস এর নামগুলো দেওয়া আছে এবং সেগুলো কতটা হাইড্রোজেন প্রোডাকশন করে সেটাও লেখা আছে। ওই কতটা হাইড্রোজেন প্রোডাকশন করে ওটা না পড়লেও চলবে, শুধু মাইক্রো অর্গানিজমস এর নামগুলো পড়বি, এই টোটাল প্রসেসটা জুড়ে তাই লেখা আছে। কিছু মাইক্রো অর্গানিজমস এর নাম, যারা প্রোডাকশন করছে, কোন সাবস্ট্রেট থেকে প্রোডাকশন করছে, আর মানে কোন ধরনের লিগনোসেলুলোজিক বায়োমাস থেকে প্রোডাকশন করছে, আর কতটা করছে সেটা ইম্পর্টেন্ট হয়। সাবস্ট্রেটটা ইম্পর্টেন্ট আর কোন মাইক্রো অর্গানিজমসটা করছে সেটা ইম্পর্টেন্ট। এই থ্রু আউট এটাই গেছে পুরোটা পড়বার দরকার নেই। এখান থেকে যে মাইক্রো অর্গানিজমস এর নাম, গোটা 10 মাইক্রো অর্গানিজমস এর নাম এবং তার যে সাবস্ট্রেট, বেশিরভাগই হচ্ছে এসএসএফ মানে সলিড স্টেট ফার্মেন্টেশন করে ওরা প্রোডাকশন করেছে হাইড্রোজেন। ঠিক আছে, তো খালি সেটা আর মনে রাখবার দরকার নেই, খালি মাইক্রো অর্গানিজমস এর নাম আর কোন সাবস্ট্রেট থেকে প্রোডাকশন করছে সেরকম গোটা 10 পড়ে রাখবি, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিথেন। মিথেনও আমরা জানি যা বেসিক্যালি ফুয়েল গ্যাস হিসাবে প্রোডাকশন হচ্ছে। হাইড্রোজেনের থেকে বরঞ্চ মিথেন গ্যাসটা আমরা অনেকটাই কিন্তু ইউটিলাইজেশন করতে পারি এখন। অর্গানিক সাবস্ট্রেটস আর ডিকম্পোজড বাই ডাইভার্স মাইক্রোবিয়াল কমিউনিটিস।
ঠিক আছে, করে এইটা পাচ্ছে আবার কি, এই যে বায়োগ্যাস যেটা আমি পাচ্ছি সেটাতে কিন্তু 100% মিথেন থাকছে না। দেখ বায়োগ্যাসের কম্পোজিশন লেখা আছে, দেখ 50 থেকে 75% মতন মিথেন থাকছে, কিছুটা কার্বন ডাই অক্সাইড, কিছুটা নাইট্রোজেন, কিছুটা হাইড্রোজেনও রয়েছে, এরকম একটা কম্বিনেশনে রয়েছে। ঠিক আছে, এটা নানা রকম, এই বায়োগ্যাস ইজ সুইটেবল ফর ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনস অ্যান্ড গ্যাস টারবাইন জেনারেটর্স। মিথেন হ্যাজ হায়ার অকটেন রেটিং দেন গ্যাসোলিন অ্যান্ড ইস কম্বাশন প্রডিউসেস লেস CO2 compared to fossil fuels. Methane production by anaerobic digestion process involve multiple steps performed by several groups of microorganisms. Typically, anaerobic digestion is divided into 4 steps. কি হাইড্রোলিসিস করছে, প্রথম যে সাবস্ট্রেট আমি পাচ্ছি তা একটা হাইড্রোলিসিস করছে, thereafter অ্যাসিডোজেনেসিস করছে, তারপরে অ্যাসিটোজেনেসিস করছে, আর লাস্টে মিথানোজেনেসিস করছে। এবার হাইড্রোলিসিস স্টেপে তাহলে কি করছে, কমপ্লেক্স অর্গানিক ম্যাটার যেটা আমি ফিল্ড থেকে নিয়ে এসেছিলাম সেটাকে কনভার্টেড করছি ইনটু সিম্পলার অ্যান্ড সলিউবল মলিকিউলসে কনভার্টেড করছি। By hydrolysis enzymes excreted by facultative and strictly anaerobic microorganisms called fermentative bacteria. ঠিক আছে, সেখান থেকে করছি। দাঁড়া এক সেকেন্ড, একটু হোল্ড কর, দাঁড়া একটু হোল্ড কর। একটু হোল্ড কর। আচ্ছা দাঁড়া, হ্যাঁ তাহলে আমার প্রথম হচ্ছে তোর হাইড্রোলিসিসটা হলো, তাহলে এটা করে বিভিন্ন রকমের যে হাইড্রোলিসিসের যে এনজাইমস গুলো আছে সেগুলোকে দিয়ে আমি হাইড্রোলিসিসটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে কি করলাম, একটু সিম্পলার বা সলিউবল মলিকিউলসে কনভার্টেড করলাম, যেখানে নানা রকমের সুগারস আছে, সুগারস গুলো বেসিক্যালি মনোমার্স হিসাবে আছে এবং তার সাথে বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিডস গুলো আছে। ঠিক আছে, এবার এই হাইড্রোলিস এনজাইমস গুলো চলে যাওয়ার পরে আমি কি করছি, এটাকে the soluble molecules produced by the hydrolysis steps are then utilized by acidogenic bacteria। এবার অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া দিচ্ছি, ব্যাকটেরিয়া দিয়ে প্রডিউস করছি শর্ট চেইন অফ অর্গানিক অ্যাসিড লাইক অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড এই ধরনের, অ্যালং উইথ সাম হাইড্রোজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, আর কিছু অ্যালকোহলও তৈরি হচ্ছে ইন দ্য অ্যাসিডোজেনেসিস স্টেপ। এরপরে অ্যাসিটোজেনেসিস স্টেপ করছি, যেখানে 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 অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন করছি, অ্যাসিটোজেনিক যে ব্যাকটেরিয়া গুলো আছে তাদের দিয়ে। আর যে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাচ্ছে লাস্ট স্টেপে আমি সেটাকে কনভার্ট করছি, কনভার্ট করে আমি মিথানোজেনিক ব্যাকটেরিয়া থ্রু দিয়ে অবভিয়াসলি অ্যানারোবিক ডাইজেশন করতে হবে, অব্লিগেট অ্যানারোবস একদম মিথানোজেনিক ব্যাকটেরিয়া গুলো দিয়ে আমি সেখান থেকে মিথেন প্রোডাকশন করছি। ঠিক আছে, the optimal conditions for methanogenic bacteria and other groups of bacteria are different. Some researchers are therefore introduced two-stage hydrogen and methane productions carried out by separating the fermentation into two phases of acidogenesis and methanogenesis, which can promote the methane fermentation rate and increase energy yield from feedstocks. Methane production from various lignocellulosic biomass has been investigated by different researcher groups
ডিউ টু দেয়ার কমপ্লেক্স স্ট্রাকচার্স হুইচ লিমিট দি বায়োঅ্যাভেলেবিলিটি, যে কারণে বললাম যে আমার কাছে সোর্সটা খুব ইম্পর্টেন্ট, যে কোন সোর্স থেকে আমি মিথেনটা চাইছি। সেই সোর্সটা কোনো কোনো সময় আমার কাছে কমপ্লেক্স আসছে, কোনো সময় আমার একটু লোয়ার মলিকুলার ওয়েট সোর্স আসছে, সেই সোর্সটাই আমার কাছে প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। তাই এখানে দেখ নানা রকমের তাই রিপোর্ট আমার করা হয়েছে ডিপেন্ডিং আপন দি লিগনোসেলুলোজিক যে ফিড স্টকটা আছে তার উপর, যে মিথেন প্রোডাকশন রেট বা এমপিআর তাই ওরা নাম দিয়েছে কতটা হতে পারে। এইখানে এই প্যারাটাতে, এই থিওরিটিক্যালি থেকে যে প্যারাটা দেখতে পাচ্ছি সেই প্যারাটাতে আবার তোদেরকে একই জিনিস বলেছে যে কতটা পরিমাণে মিথেন তৈরি হচ্ছে সেটা আমার দরকার নেই, কতটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা মনে রাখবার আমার কোনো দরকার নেই। সেকেন্ড প্যারাটাতেও তাই, two-stage hydrogen and methane production was reported as successfully processed. সাকসেসফুল প্রসেস হয়েছে টু স্টেজ ফার্মেন্টেশন করে, সেটা ঠিক আছে, কিন্তু কতটা অ্যামাউন্টের মিথেন করছে সেটা মনে না রাখলেও চলবে, দরকার নেই। আমরা যেটা বেশি করে পড়বো সেটা হচ্ছে অ্যাসিটোজেনেসিস অ্যান্ড ডিহাইড্রোজেনেশন স্টেপ, এই স্টেপটা কি বলছে। Although some acetate and hydrogen gas are directly produced by acetogenic fermentation of sugars and amino acids, both products are primarily derived from the acetogenesis and dehydrogenations of higher volatile fatty acids. Obligate hydrogen producing acetogenic bacteria are capable of producing acetate and hydrogen from higher fatty acids. Only Syntrophobacter ullini and propionate decomposers and Syntrophomonas ulfi and butyrate decomposers have thus far been isolated due to technical difficulties involved in the isolations of the pure strain, since hydrogen produced severely inhibits the growth of these strains. এই জায়গাটাই হচ্ছে আমাদের সমস্যা, যে যে এই আমরা যে হাইড্রোজেন বা মিথেন প্রডিউসারের খোঁজ করছি, দেখা যায় যে হাইড্রোজেন প্রডিউসার যেগুলো আছে সেগুলো হাইড্রোজেন প্রোডাকশন হয়ে গেলে তাদের আবার প্রবলেম হয়ে যায়। মানে ধর কেউ হয়তো লিগনোসেলুলোজিক বায়োমাসটাকে বেশ ভালো এফিসিয়েন্সিতে কনভার্সন করতে পারে, কিন্তু কনভার্সন করে যে প্রোডাক্টটা দিচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন, আর সে কিন্তু আবার ইনহিবিটরি এফেক্ট শো করছে ওই ধরনের স্ট্রেইনগুলোর উপর। The use of co-culture techniques, মানে তিন ধরনের কালচার ইউজ করছি, incorporating hydrogen consumers such as methanogenesis and sulfate reducing bacteria may therefore facilitate elucidation of the biochemical breakdowns of the fatty acids. দু ধরনের কাজ করিয়ে দিচ্ছে। নিচে দেখ এদের রিঅ্যাকশনস গুলো, কনভার্সনস গুলো দেখানো হয়েছে। একটা ইভেন নাম্বার, অড নাম্বার আর ব্রাঞ্চ, সবকটা কনভার্সন অবভিয়াসলি পড়বি না, ইভেনের থেকে একটা, অডের থেকে একটা, ব্রাঞ্চের তো একটাই দেওয়া আছে, সেই একটা কনভার্সন কি করে হচ্ছে, হয়ে আমার হাইড্রোজেন গ্যাস কি করে তৈরি হচ্ছে সেটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিথানোজেনেসিস, একই জিনিস একটু আলাদা। Methanogenesis are physiologically united as methane producers in anaerobic digestion. Although acetate and hydrogen carbon dioxides are in the main substrates available in the natural environment, formate methanol, methylamines, and carbon monoxide are also converted to methane. ঠিক আছে, মানে হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইডের মিক্সচার থেকে আমি মিথেনটা ভালোভাবে তৈরি করতে পারি, কিন্তু তাছাড়াও আমি ফরমেট, মিথানল এই ধরনের জিনিসগুলো, কার্বন মনোক্সাইড থেকেও আমরা মিথেন তৈরি করতে পারি। Since methanogenesis as obligate anaerobes require a redox potential of less than -300 millivolt for growth, their isolation and cultivation was somewhat elusive due to the technical difficulties encountered in the handling them under completely oxygen-free conditions. দেখ -300 millivolt কন্ডিশন ইউজ করছে, মানে মারাত্মক অ্যানারোবিক কন্ডিশন, মানে অক্সিজেন একদম না থাকলেই ভালো, এরকম একটা কন্ডিশনই কিন্তু ওদেরকে আইসোলেট করতে হবে। সেক্ষেত্রে আমার টেকনিক্যাল ডিফিকাল্টিস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, আমি ওপেন এয়ারে কখনোই আনতে পারছি না ওটাকে, সিস্টেমটাকে। However, as a result of a greatly improved methanogen isolation techniques developed by Hunget, more than 40 strains of pure methanogens have now been isolated. Methanogens can be divided into two groups, একটা হাইড্রোজেন CO2 কে কনভার্ট করছে and acetate consumers, and আরেকটা হচ্ছে acetate consumers, এই দু ধরনের consumers. Although some of the hydrogen CO2 consumers are capable of utilizing formate acetate, is consumed by a limited number of strains such as methano, এইরকম নানা রকম স্ট্রেইনের নাম দিয়েছে, মিথানোথ্রিক্স আছে, মিথানোসেটা আছে, নানা রকমের আছে, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে আমার পড়া। এখান থেকে মিথানোজেনেসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মিথানোজেনেসিসটা ইম্পর্টেন্ট, ফ্যাটি অ্যাসিড থেকে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, অ্যাসিটোজেনেসিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লিগনোসেলুলোজিক বায়োমাস থেকে কি করে কনভার্সনটা হচ্ছে, ওপরে যে পার্টটা ছিল সেটা ইম্পর্টেন্ট, ডার্ক ফার্মেন্টেশন, ফটো ফার্মেন্টেশন, হাইড্রোজেন প্রডিউসার কি রয়েছে এই কনভার্সনটা,
মানে মানে ফিজিক্যাল ট্রিটমেন্ট, প্রি ট্রিটমেন্ট কিরকম টাইপের হয় সেগুলো আর কি ইম্পর্টেন্ট। সেলুলোজের স্ট্রাকচারটা কি, হেমিসেলুলোজ বা লিগনিনের বেসিক ইউনিট গুলো কি কি আছে, এই পার্টটা ইম্পর্টেন্ট এখান থেকে। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল। নেই। আচ্ছা, নেক্সট আসছি আমি ফুড বর্ন যে ডিজিজ আছে সেই ডিজিজের পার্টে। দেখবি সেখানে তোদের অনেকগুলো মাইক্রো অর্গানিজমস এর নাম দেওয়া আছে। এটা একদম সোজা, একদম সোজা, খালি মুখস্থ, আর কিচ্ছু নেই। কি কি পড়তে হচ্ছে আমাকে? ফার্স্ট মাইক্রো অর্গানিজমসটা দেখ, আমি শুরু করেছি স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। ইটস আ প্যাথোজেন, তোরা সবাই জানি ফুড পয়জনিং অর্গানিজমস। ফুডের মধ্যে থাকে, অ্যাকিউট ইনটক্সিকেশন করে। নর্মালি পাওয়া যায় যে ধরনের র ফুড, মানে ভালো করে গরম করা হয়নি, সেই ধরনের ফুডগুলোতে এটাকে বেশি অ্যামাউন্টে পাওয়া যায়। এই সিমটমস কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আলাদা করে সিমটমস লিখতে দেয়। সেই সিমটমস, এই ভমিটিং, নৌশিয়া, ডায়রিয়া, ক্র্যাম্পস, আদার সিমটমস মে ইনক্লুড মাইল্ড ফিভার, উইকনেস, ডিজিনেস, চিলস। এই দেখতে পাচ্ছিস তো সবাই, দেখতে পাচ্ছিস তো হ্যাঁ স্যার। চিলস, এই ধরনের প্রবলেমস গুলো এখান থেকে আসছে। তাই এই পার্টগুলো সবই তোকে মুখস্থ করে পড়তে হবে, যে ফুডের মধ্যে কতটা অ্যামাউন্টে থাকলে ও কি করে প্রবলেমস গুলো তৈরি করছে। এবার অ্যাভয়েড কন্টামিনেটিং দি ফুড অফ, এই যে স্ট্যাফোরিয়াসে, হ্যান্ডেল অ্যান্ড প্রিপেয়ার দি ফুড সেফটি, এনশিওর র ফুডস অফ এনিমাল অরিজিনস আর অবটেইন ফলোইং গুড হাইজেনিক প্র্যাকটিস। মানে কি করে আমি অ্যাভয়েড করতে পারি? ফুড হ্যান্ডলার শুড বি ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোঅ্যাক্টিভ ক্লথিং। এই পার্টগুলো দেখবি ঘুরিয়ে ফিরিয়ে সবকটা অর্গানিজমস এর ক্ষেত্রেই প্রায় একই রকম। Food handlers with skin lesions should have them properly covered prior of food handling. If this is not possible, they should not work while handling food until the lesions have healed. Avoid cross-contamination by keeping work surfaces clean and ensuring separation between the areas where raw and cooked foods are manipulated. মানে ধর তুই যেখানটাতে তুই এনিমালসটাকে তুই কাটছিস, সেই জায়গা থেকে যে জায়গাটা কুকড, সেই জায়গাটার মধ্যে যেন সাফিসিয়েন্ট ডিস্টেন্স থাকে। To prevent growth of Staphylococcus and the formations of enterotoxin, ensure food is maintained either at the temperature of above 60 degrees centigrade or refrigeration করলে below 4 degrees centigrade. ঠিক আছে, cool cooked foods that will not be immediately consumed to below 4 degrees centigrade within 6 hours. When reheating food, ensure the temperature, যেন reheating করলে টেম্পারেচার যেন আমাকে 74 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে এটার পার্ট। নেক্সট হচ্ছে বটুলিজম। বটুলিজম একটা ডিজিজ, সবাই জানি ক্লস্ট্রিডিয়াম বটুলিকাম, সেটা থ্রু দিয়ে হয়। সিমটমস গুলো এই যে, এই পার্টটা হচ্ছে সিমটমস। ঠিক আছে, একদম ভাগ করা আছে, দেখবি লেখাটার মধ্যে 18 থেকে 36 ঘন্টা, 2 থেকে 3 দিন বা 2 উইকের পরে কি ধরনের সিমটমস গুলো হবে সেইটা। আর এটা হচ্ছে শর্টে বলা আছে সিমটমস গুলো কি হয়: কনস্টিপেশন, পুয়ার ফিডিং, ব্যাড টেম্পার, লেথার্জি, ফ্ল্যাট ফেশিয়াল এক্সপ্রেশন, স্লো অর ইমপ্রপার রিফ্লেক্সেস, নো গ্যাগ রিফ্লেক্স, আনফোকাসড আইজ, এই ধরনের জিনিস, উইক সাকিং, এই ধরনের। প্রিভেনশন কি করে হবে? ফলো এনি ইনস্ট্রাকশন কেয়ারফুলি হোয়েন ক্যানিং ফুড অ্যাট হোম। ক্যানিং ফুড থেকেই সাধারণত কিন্তু এই বটুলিজম ডিজিজটা আসে। Boil home processed food for at least for 10 minutes before eating. Do not taste canned food items to see if they are still good or not. মানে টেস্ট করে দেখতে গেলে কিন্তু ঝামেলা ক্যান ফুডটা। Keep potatoes that have been baked in foil hot until eaten. Not give honey or corn syrup to infants under 12 months of age. সেগুলোতে কিন্তু বটুলিজম থাকতে পারে। Ensure all foods are well cooked. Keeps oils infused with garlic and herbs in a refrigerator. মানে অয়েলি যদি কিছু রাখি, সেখানে গার্লিক বা অন্য কোনো হার্বস যেগুলো থাকে, যেগুলোর অ্যান্টিবায়োটিক অ্যাকশনস রয়েছে, সেগুলোর মধ্যে রাখবার জন্য। Boiling can destroy both vegetative and non-spore form of bacteria and the toxin it produce. টক্সিনটাকেও কিন্তু destroy করে দেয়। However, when boiling for 10 minutes can kill the toxin, to destroy the spore from requires heating to at least 248 degree Fahrenheit or 120 degree Celsius under pressure for at least 30 minutes in an autoclave or a pressure cooker. এখানেই হয়ে যায় সমস্যাটা। যদি ক্লস্ট্রিডিয়াম বটুলিনামের স্পোর ফর্মেশন হয়ে যায় না, তাহলে ওটাকে ডিস্ট্রয় করা খুব ডিফিকাল্ট। This is because the spores are highly resistant for the highest environments, and they can remain viable even after several hours of normal boiling. The spores can be killed by very high temperatures such as those used in the commercial canning.
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 5 keys to safer foods ইউজ করেছে: কিপিং ক্লিন, সেপারেটিং র অ্যান্ড কুক ফুড, কুকিং থরলি, কিপিং ফুড অ্যাট সেফ টেম্পারেচার্স, ইউজিং সেফ ওয়াটার অ্যান্ড দি র মেটেরিয়ালস, যাতে তোর এই বটুলিজম ক্লস্ট্রিডিয়ামের ইনফেকশনটা যাতে না আসে। কোন ধরনের ফুড সোর্স থেকে আসে সেটাও এখানে বলা আছে। ট্রিটমেন্ট প্রসিডিওর ইন শর্টে একটু বলা আছে এখানটাতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস। এই অর্গানিজম গুলো সব দেখবি সিলেবাসে তোর নামগুলো লেখা আছে, ঠিক আছে। তোরা না একবার চেক করে নিবি, আমার আরো একটা পার্ট আছে, তারপরে দেখে নিবি একবার সব অর্গানিজমস গুলো কভার আউট হয়েছে কিনা। ব্যাসিলাস সিরিয়াস কি বলছে? ফুড পয়জনিং কজড বাই ব্যাসিলাস সিরিয়াস ইজ অ্যান অ্যাকিউট ইনটক্সিকেশন that occurs when the microorganism produces toxin, causing two types of gastrointestinal illness and emetic মানে vomiting syndrome হচ্ছে, or a diarrheal syndrome তৈরি হচ্ছে। Bacillus cereus is considered a relatively common cause of gastroenteritis worldwide. In Canada, over 36,000 cases of foodborne illness due to the Bacillus cereus were estimated to have occurred in 2006. Bacillus cereus is a foodborne pathogen that can produce toxins causing two types of gastrointestinal illness. যেটা বড়াই হলে সিমটমস গুলো কি কি থাকে? দেখ, ভমিটিং, নৌসিয়া, সামটাইমস ডায়রিয়া, ডায়রিয়াল সিনড্রোমের মধ্যে ডায়রিয়া, সামটাইমস উইথ ব্লাড অর মিউকাস। অনেক সময় দেখতে পাবি যেখানেও আছে বিভিন্ন অর্গানিজমস এর ক্ষেত্রে ডায়রিয়া হয়, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু ব্লাড বা মিউকাস বেরোয় না, এটার ক্ষেত্রে কিন্তু বেরোয়। নৌসিয়া মে অলসো ইনক্লুড অ্যাবডোমিনাল পেইন হতে পারে। Symptoms usually occurs to start of 8 to 16 hours. ডিসঅ্যাপিয়ার হয় 12 থেকে 24 ঘন্টার মধ্যে। Bacillus cereus is widespread in the environment and commonly found in the soil. It is able to produce spores that have resistance to heat and desiccation. এটাই হচ্ছে সমস্যা, যেটাও কিন্তু স্পোর ফর্মার, ঠিক আছে। মোটামুটি পিএইচ যদি 4.8 দেখ লেখা আছে, আর টেম্পারেচার যদি 8 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পায়, তাহলেই কিন্তু ও সাফিসিয়েন্ট ফর দেয়ার গ্রোথ হতে শুরু করে দেয়। তাহলে আমাকে ফুডটাকে প্রিজার্ভ করতে গেলে আপার টেম্পারেচার রাখতে হবে অ্যাবাভ 55 এর বেশি, মানে ওই 60-65, যেটা বটলিজমের জন্য ছিল, বা বিলো 4 বা বিলো 8 আমাকে ওটাকে প্রিজার্ভ করতে হবে। পিএইচটাকে চেঞ্জ করে কিন্তু আমার কোনো খুব একটা সুবিধা হচ্ছে না, কারণ ও গ্রেটার দেন 4.8 তো ভালো রকমের অ্যাসিডিক রেঞ্জেও কিন্তু গ্রো করতে পারছে। The emetic syndromes will affect consumers of food contaminated with the emetic toxin. এটার মানে টক্সিন প্রোডাকশন যদি হয়ে যায়, আলটিমেটলি ব্যাসিলাস সিরিয়াস ও মাইক্রো অর্গানিজমসটা কিন্তু খুব একটা ক্ষতি করে না। ক্ষতিটা করে হচ্ছে ও যে টক্সিন প্রোডাকশন করে, সেই টক্সিন প্রোডাকশনটা। তো এটার জন্য ভমিটিং টমিটিং এই ধরনের জিনিসগুলো হয়, সেটা হসপিটালাইজেশন করা, এই যেগুলো গল্পের মতন করে লিখেছে। The diarrheal syndrome occurs when a large number of vegetative cells of Bacillus cereus are ingested and produce enterotoxin in small intestine. A wider range of foods have been linked with the diarrheal syndrome, such as meat products, stews, soups, sauces, vegetables, and milk products. মানে যেখানে ইনফেকশনটা আছে ভালো রকম ভাবে। তবে ব্যাসিলাস সিরিয়াসের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, তোর একটা হিউজ অ্যামাউন্টের ইনোকিউলেশন না হলে ও কিন্তু চট করে ইনফেকশনটা করে না। Bacillus cereus is ubiquitous in the environment. Control measures should be focused on preventing growth of Bacillus cereus into our food. Ensure food is maintained either at the temperature যেটা বললাম above 60 অথবা below 4. Cool cooked food that will not be immediately consumed to below 4 degrees centigrade within 6 hours. When reheating food, ensure that the temperature reaches at least 74 degrees centigrade. Temperature reaches at least 74 degrees centigrade পর্যন্ত মুভ করেছে, ঠিক আছে। এই পার্টটা হলো। তাহলে এখানে সিমটমস আর ওগুলো বেসিক্যালি কি করে করছে, কি করে অ্যাভয়েড করতে পারছে, এই পার্টগুলি হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। দাঁড়া একটু হোল্ড কর, টাইম যখন আছে আরেকটা পার্টও দিয়ে দিচ্ছি। এটা গেল হচ্ছে ফুডবর্ন ডিজিজ। ফুডবর্ন ডিজিজের পার্ট 1 গেছে। এটা কিন্তু অনেকটা পড়ার জিনিস। এই ফুডবর্ন যে ডিজিজের পার্টটা আছে, তো তাড়াতাড়ি পড়ে নিস।
প্রোবায়োটিক্সও তো তোদের এখনো যাওয়া হয়নি, প্রিজার্ভেশনটা বাকি রয়েছে। ফুডবোর্ন ডিজিজ তার পার্ট 1 গেছে বা পার্ট 2? দেখ পেয়েছিস? দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। ভিব্রিও প্যারা হিমোলাইটিকাস, ঠিক আছে? এটা আমার সেকেন্ড নোটটা। সি ওয়াটারে পাওয়া যায়। তারপরে সি ফুড গুলোর মধ্যে কিন্তু এটা বেশি পরিমাণে থাকবে, ঠিক আছে? ওই একই রকম সবকিছু, ডায়রিয়া হচ্ছে কি কি সিমটমস আসছে, কতক্ষণ ধরে থাকছে, এগুলো সব মুখস্থ করতে হবে। গাইডলাইন্স ফর কুকিং কি হতে পারে, শেলফিশ সেফটি, গাইডলাইন ফর কুকিং মানে বয়েল করা, তারপরে বা স্টিম আউট করা বা ফ্রাই করলে 190°C, বেক করলে 10 মিনিট 230°C, যেহেতু সি ফুডস থেকে এগুলো বেশি পরিমাণে আসে, ঠিক আছে? তার জন্য এরকম ভাবে সেলফিশ সেফটি হিসাবে কি করে করা যায় সেটা ওরা একটা মেনশন করে দিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকোলাই ইনফেকশন, এস্টেরিয়া কোলাই। যদি টক্সিন প্রোডাকশন করে বা নর্মাল ব্যাকটেরিয়া যদি গ্রো করে, তাহলে দু রকম ভাবে এটা কাজ করতে পারে। টক্সিন প্রডিউসিং ইকোলাই তাকে লিখেছে, ইকোলাই ব্যাকটেরিয়া ক্যান ইনফেক্ট হিউম্যানস when we eat contaminated food or water. The bacteria that produce those toxins are found in the gut and manure of cattle and sometimes of the sheep, goats and the deer. সেখান থেকে আমাদের ওয়াটার বা ফুডে কন্টামিনেশনটা হয়েছে। When animals are butchered, sometimes the gut is, এবার দেখ তোর animals এর গাটের মধ্যে রয়েছে, তাহলে animals কে যখন তুই কেটেছিস somehow সেই গাট থেকে কন্টামিনেটেড হয়েছে নাইফে, বা তার থেকে বিভিন্ন রকমের যে মিট প্রোডাক্টস গুলো বেরোচ্ছে সেখান থেকে আমরা কন্টামিনেটেড হয়ে গেছে। Cattle and other animal manure can contaminate produce growing in the field and the dairy products made with unpasteurized or raw milk. Outbreaks of toxin producing E. coli affecting নানা রকম যে রেসিডেন্সিয়াল যারা ওখানে রয়েছে তাদের মধ্যে আউটব্রেক কিন্তু হতেই পারে। Some foods are considered to carry such a high risk of contamination that health officials recommend people avoid them completely. These foods include unpasteurized raw milk, ঠিক আছে? ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, মানে তুই পুকুরের জল ডিরেক্ট খাচ্ছিস সেরকম, অ্যান্ড সুইমিং ইন দ্য কন্টামিনেটেড ওয়াটার হ্যাজ অলসো অকেশনালি কজ ইনফেকশনস অ্যান্ড আউটব্রেকস। ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড অ্যানিমাল or its environment can also lead to the infections and the outbreak. সিমটমস কি হতে পারে? সিমটমস সবার ক্ষেত্রেই সেই একই রকম ঘুরিয়ে ফিরিয়ে ডায়রিয়া, ফিভার, এগুলোই সাধারণত হয়। তারপরে 15% চিলড্রেন এফেক্টেড হচ্ছে, and the smaller percentage of the adults who are diagnosed with staph infections develop a potential life-threatening complications known as hemolytic uremic syndrome. Clues that a person is developing HUS, মানে hemolytic uremic syndrome, include decreased frequency of urination, feeling very tired, and losing pink color in cheeks and inside the lower eyelids. Persons with HUS should be hospitalized because their kidneys may stop working and they may develop other serious problems. Although many persons with HUS recover within a few weeks, about 50% need dialysis and some suffer pre-treatment damage or die. All the pathogenic E. coli are usually gone from the fishes by the time symptoms and by the time symptoms disappear. They can go on being excreted in stools for weeks or months. যেহেতু পেটের গাছের মধ্যে থাকছে তাই ওটা এক্সক্রিশনে কিন্তু অনেক দিন ধরে আমাদের থেকে যাচ্ছে। Treatment: anyone who has bloody diarrhea should see their doctor. Drinking lots of clear fluids is important. If you or your child have symptoms of infection, it is important to see a doctor. এই সমস্ত ফালতু কথাগুলো এখানে লেখা আছে। প্রিভেনশন, যতটা সম্ভব লিকুইড ফুড খাওয়া যায় সেটাই হচ্ছে আমার প্রিভেনশনের মধ্যে পড়ে। এই ওয়াশিং ইওর হ্যান্ডস কি কি আছে প্রসিডিওর, এগুলো সবই হচ্ছে হু যেগুলো রেগুলেশনে ফেলেছে, আমি সেখান থেকেই এটাকে নিয়েছিলাম। এই বয়লিং বা ডিসইনফেকশন অফ ওয়াটার, এগুলো সব। নেক্সট হচ্ছে সালমোনেলা ইনফেকশন। ইট ইজ অলসো রেসপন্সিবল ফর সিগনিফিকেন্ট নাম্বার অফ ইনফেকশন। বিফোর খ্রিস্টান টাইম থেকেই চলে আসছে। সালমোনেলা আর ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্ট the intestinal tract and sometimes the blood. When a person gets sick from this infection, it is called salmonellosis.
There are many different kinds of Salmonella bacteria. Salmonella are a common cause of diarrhea. এই ধরনের জিনিসগুলো কজ করতে পারে, মোটামুটি ওই একই জিনিস। স্টোমাক ক্র্যাম্প এটাই একটু আলাদা, তাছাড়া ডায়রিয়া, ফিভার, নৌসিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন এগুলো তো কমন। সিমটমস কতদিন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। কিভাবে সিমটমস গুলো আসতে পারে, কনজিউমিং কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এগুলো একটা দুটো পড়ে দিলে না, এগুলো বানিয়ে বানিয়ে বাকি সব কটার জন্য লিখে ফেলতে পারবি, একই জিনিস ঘুরিয়ে লিখেছে। কমন সোর্সেস অফ ইনফেকশন কি হতে পারে, ফুডের থেকে কিরকম ভাবে আসছে, ড্রিঙ্কিং ওয়াটার থেকে কিরকম ভাবে আসছে, নদীর জলের থেকেও আসে এটা, পন্ড ওয়াটার থেকেও আসে এটা। মোস্ট পিপল রিকভার উইদাউট ট্রিটমেন্ট, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। আচ্ছা, হ্যান্ডেল অ্যান্ড প্রিপেয়ার ফুড সেফটি কিরকম ভাবে করা যায়? রেফ্রিজারেটেড ফুড প্রম্পটলি করতে বলেছে। কিপ র পোলট্রি অ্যান্ড মিটস ওয়েল র্যাপ। এটা কিন্তু পোলট্রির থেকে কিন্তু এই সালমোনেলাসিসটা, যেটা রিসার্চে দেখা যায়, অনেক বেশি পরিমাণে হয়। রাদার অন ইকোলাই ইনফেকশন কিন্তু পোলট্রির থেকে খুব একটা আসে না, তাছাড়া সালমোনেলাসিসটা কিন্তু অনেক বেশি আছে। Do not eat raw or undercooked poultry or meats. To ensure poultry and meats are cooked thoroughly, use a meat thermometer and take the internal temperatures of the meat. এগুলো তো কেউ করে না, কিন্তু স্ট্যান্ডার্ড প্রসিডিউরের মধ্যে পড়ে। Avoid direct contact between raw meats and the and other uncooked foods. When cooking and barbecuing, use separate plates and utensils for raw and cooked poultry and meat. Use a separate cutting board for raw meats. If a second cutting board is unavailable, cut all other ingredients first before cutting the raw meats. Wash and sanitization এই ধরনের জিনিসগুলো করতে বলেছে। Other ways of preventing infection, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে wash your hands. Do not eat raw unpasteurized eggs or uncooked foods. Do not drink unpasteurized milk. If your local drinking water provider has issued a boil water notice for the community, সেটা করতে বলেছে। Do not drink untreated surface water from a spring, stream, river, lake, pond এই ধরনের জায়গা থেকে। বয়েল আর ডিসইনফেকশন করে কিভাবে আনতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে শিগেলা। শিগেলোসিস এটা আরেকটা ইন্টেস্টিনাল ইলনেস, একই রকম ভাবে হয়। দেখ, সেই একই রকমের সিমটমস, ডায়রিয়া, ফিভার, নৌসিয়া, ক্র্যাম্পস, ভমিটিং, টক্সিনস ইন দ্য ব্লাড, এটা একটু আলাদা। সিমটমস কবে থেকে স্টার্ট হচ্ছে, কত মানে খাওয়াটা, মানে যে খাবারটা খেয়ে তোর ইনফেকশনটা হয়েছে তার কত দিনের মধ্যে। স্টার্ট উইদিন 1 to 3 days of the exposure and usually go away after the 4 to 7 days. If you have a serious symptoms, you should go to the doctor, otherwise 7 দিনের মধ্যে এটা শিগ্রোসিসটা ওভারকাম হয়ে যায়। শিগ্রোসিসের জন্য খুব রিয়ারলি মানে মারা যায়, খুব একটা হয় না সেরকমটা, আমাদের বডি এটাকে ট্রিটমেন্ট করে দিতে পারে। Being exposed directly to infected stool or indirectly with the objects contaminated with the stool, for example in daycare centers. If hands are not washed each time you touch children and they change the diapers. Putting objects that have, এই কারণেই কিন্তু আমাদের দেশে খুব একটা হয় না। কারণ কি, আমাদের দেশে দেখ ডে কেয়ার সেন্টার গুলো কিন্তু খুব একটা চলে না। কটা ডে কেয়ার সেন্টার আছে, মানে তুই যদি দেখিস প্রত্যেকটা জেলায়ও নেই একটা করে ডে কেয়ার সেন্টার, কিন্তু বাইরের দেশে কিন্তু ডে কেয়ার সেন্টার অনেক আছে, যেখানে বাচ্চাদেরকে রাখে এবং সেখান থেকে কি অনেকগুলো বাচ্চা থাকে, আমাদের সেখানে ডাইপার চেঞ্জ করতে হচ্ছে, তারা হয়তো পায়খানা করে দিয়েছে, সেইটাকে হ্যান্ডলিং করছে, এই করতে গিয়ে কিন্তু ইনফেকশনের চান্সটা একটা জায়গা থেকে মারাত্মক ভাবে হয়। আর এখানে কি, এখানে বাচ্চারা বাড়িতেই থাকছে, সেখানেই তো ডাইপার থাকলে ডাইপার চেঞ্জ করছে, বাই করছে, তার ফলে যারা হ্যান্ডলিং করছে সেখানে একটাই বাচ্চা, অনেকগুলো নয়। If food is contaminated by infected food handlers or by flies picking up contamination from latrines, if drinking water is contaminated by the fishes of infected animals or people, if swimming at beaches with contaminated water, এই সব জায়গা থেকে এটা আসতে পারে। Avoid exposure to infected stool, সেটা ইম্পর্টেন্ট। Contaminated food or water আমি খাবো না। Simple precautions to take while traveling to developing country, মানে আমাদের দেশে। In the home, be aware of কি করে আসছে biting your nails, এটা যেন না হয়। কারণ তুই হ্যান্ডলিং করবার সময় তোর যদি নেলস এক্সটেন্ডেড হয়, তাহলে কিন্তু তার তলায় এই ইনফেক্টিভ পার্টিকেলস গুলো কিন্তু থাকতেই পারে। ইচিং আনর্যাপ ক্যান্ডি, নাটস, চিপস, ফ্রুটস এই ধরনের জিনিস। শেয়ারিং কাপস, বটলস, ইউটেন্সিলস, লাইটিং আপ আ সিগারেট উইথ সয়েলড হ্যান্ডস।
Ways to avoid giving Shigella to others. Washing your hands. Watch and help the children when they wash their hands. Get rid of dirty diapers properly. Disinfect diaper changing areas with diluted household bleach. Children with shigellosis must be kept out of daycare centers until it is shown that they have no longer infected. People who handle food or who care for children, the sick, the elderly one, তাদের যেন ভালো করে ক্লিন করা থাকে। প্রপার হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। সোজা জিনিস কিন্তু অনেকটা পড়তে হবে অনেকটা। ঠিক আছে, দেখে নিই সেটা নেক্সট দিন। আর একটু আছে, ওইটা হয়ে গেলেই আমার ফুটবল ডিজিজের পার্টটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। কোনো ডাউটস বা কোয়ারিজ থাকলে বল। তোরা একটু ইসের কাছ থেকে, একটু এপিসোডের কাছ থেকে কোশ্চেন গুলো নিয়ে নে, বিশেষত ফুডের চ্যাপ্টারটা তো মনে হয় তো CC11 ওই একটা কোশ্চেনটা নিয়ে নে তো তোরা, ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে ওটা একটু সলভ করতে থাক। ঠিক আছে, আর কোনো কোয়ারিজ? ঠিক আছে, তাহলে রাখলাম।